আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমাদের একটি জরুরি কথা বলা। তারপরে আজকে আমার সঙ্গে উপস্থিত মাননীয় আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং স্পোকসম্যান শ্রী কুণাল ঘোষ। এখন একটি কথা সেটা বলা যে নিশ্চয়ই এগরার কাণ্ড যেটা পূর্ব মেদিনীপুরে হয়েছে তার পরিপ্রেক্ষিতে একটা বিষয় উঠে এসছে এবং সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা নিয়ে আমরা বহুবার প্রেস কনফারেন্সও করেছি, আমরা বহুবার স্টেটমেন্ট বলেছি, আমরা এটা নিয়ে প্রতিবাদ করেছি, এটা নিয়ে অবস্থান বিক্ষোভ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সে নেতৃত্বে দিয়েছেন, রেড রোডে বসেছেন। আমরা কিছুদিন আগে পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসও অবস্থান বিক্ষোভ করেছে ওই এক কথা নিয়ে। এবং সেটা দেখুন গতকালকে যে এগরার ঘটনাটা হয়েছে তার মধ্যে এই যে আমরা বলি যে একটা সামাজিক ইম্প্যাক্ট পড়ে, কি হয়েছে আপনারা দেখেছেন। এবং মেম্বার্স অফ দ্য প্রেস, নিউজ প্রিন্ট কিছু যারা রিপোর্ট করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। খুবই গুরুত্বপূর্ণ তারা কথা বলেছেন যে কেন তারা বোমা বানাচ্ছিলেন, কিংবা যেটা আসছে, যেটা ফায়ার ক্র্যাকার্সই হোক, এরকম একটা বিপন্ন অবস্থায় তারা ছিলেন, তারা সেই কাজের সঙ্গে কেন যুক্ত ছিলেন। দেখুন ওটা নিয়ে আলাদা বলার কিছু নেই, কারণ ওটা তদন্ত চলছে, আপনারা জানেন সিআইডি তদন্ত করছে এবং বিষয়বস্তু বেরিয়ে আসবে, কি তদন্ত এনকোয়ারি সবটা চলবে। কিন্তু পেশা হিসেবে কিংবা কাজ হিসেবে যে তারা এটার সঙ্গে যারা যুক্ত ছিলেন এবং প্রাণহানি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে এবং শারীরিকভাবেও আহত হয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন, তাতে কথা বলতে বলতে উঠে এলো কিছু তথ্য এবং তার মধ্যেই যে গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনাদের সামনে নিয়ে আসা এবং যেটা নিয়ে আমাদের প্রতিবাদও ছিল, সেটা ছিল যে ডিসেম্বর 2021-এর পর থেকে এই রাজ্যকে যে বঞ্চিত করা হয়েছে এবং 100 দিনের যে প্রাপ্য টাকা সেটা দেয়া হয়নি, তার সাথে সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প বাংলা আবাস যোজনা, কি প্রধানমন্ত্রী আবাস যোজনা, আবাসের খাতেও যে টাকাটা না আসা, আজকে তার ইম্প্যাক্টটা পড়েছে। কারণ যারা আহত হয়েছেন কিংবা নিহত হয়েছেন তাদের পরিবারের লোকেরা বলছেন যে এরা জব কার্ড হোল্ডার ছিলেন, কিন্তু কাজ কাজ কোথায়, কাজ পায়নি। এবার সরকারি আধিকারিকও বলছেন যে এটা তো সত্যি যে 2021-এর পরে, ডিসেম্বরের পরে আমরা কোনো তাদের যে টাকা বাকি ছিল সেটা আমরা দিতে পারলাম না। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানরেগা যেটা রয়েছে 100 দিনের প্রকল্প, যেটা আইন বলছে, আর্টিকেল 23 সংবিধান বলছে যে যারা কাজ করেছেন তাদের এই ওয়েজেস দিতে হয়, তাদের যেটা টাকা তারা পারিশ্রমিক সেটা দিতে হয়, সেটা দেয়া হয়নি। এবং এই রাজ্যকে বিশেষভাবে যে 7,500 কোটি টাকা বঞ্চিত করা হয়েছে তার মধ্যে 2800 কোটি টাকা এই ওয়েজ পেমেন্টই ছিল। প্রায় 17 লক্ষ ফ্যামিলিরও বেশি ইনভলভড রয়েছে তার সঙ্গে যুক্ত ছিলেন, এতজন বঞ্চিত হওয়া। এটা নিয়ে আমরা বহুবার যেটা বললাম, প্রেস শুধু নয় অবস্থান বিক্ষোভও করেছি, আগামী দিনও করব। তার সাথে সাথে আমরা দেখলাম 151টি সেন্ট্রাল টিম গত 2 বছর ধরে এলো, এই সমস্তগুলো দেখলো যে কোথায় ভুল ত্রুটি আছে, টাকা দেয়া উচিত কি উচিত নয়, তারপরেও কিন্তু সেরকম কোনো ভুল ত্রুটি না পাওয়া, শুধুমাত্র জেদ, তাই তারা টাকা দেননি। আজকে টাকাটা সময়মতো আসা, এই কাজটা যদি ধারাবাহিকভাবে চলতো, যারা জব কার্ডের সঙ্গে যুক্ত ছিলেন তারা যদি সে কাজটা পেতেন, তাহলে আজকে হয়তো জীবনের ঝুঁকি নিয়ে, আপনি দেখুন ফায়ার ক্র্যাকার্সের সঙ্গেও যদি তার ম্যানুফ্যাকচারের সঙ্গে যুক্ত হয় তার জীবনের ঝুঁকি থাকে। আপনার সঙ্গে কথা বলতে এসে আমরা বসতে বসতে দেখছি যে তামিলনাড়ুতে একটা বিস্ফোরণ হয়েছে, শিবাকাশিতে হয়েছে ফায়ার ক্র্যাকার্স, আপনি সদ্য খবরটা আসছে। তাহলে যারা যুক্ত আছেন এটার সঙ্গে, যারা যুক্ত হচ্ছেন, কারণ তাদের দেশের আইন যেটা বলছে যে এই কাজ আপনি পেতে পারেন, সেই কাজ থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। পশ্চিমবাংলা কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, আর কেবলমাত্র যারা 2021-এ অ্যাসেম্বলিতে জিততে পারেনি, এটা বারংবার আপনাদেরকে আজকে তুলে ধরছি যে এর প্রভাবটা কোথায় গিয়ে পড়ল।
তারা কাজ পাননি, তারা অন্য কাজের সঙ্গে যুক্ত হলেন। আর সত্যি দুর্ভাগ্যজনক যে তারা আজকে আমাদের মধ্যে নেই, তারা প্রাণহানি হয়েছে, আর যারা গভীরভাবে আহত হয়েছে তাদের চিকিৎসা চলছে। এই জায়গায় আমরা দাঁড়িয়ে, যেখানে অসহায় অবস্থা, আমরা তাদেরকে টাকা দিতে চাইছি, কাজ দিতে চাইছি, কিন্তু একটি যৌথ প্রকল্প যেটা কেন্দ্রও চালায়, কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথ অর্থে যেটা চলে, এবং এটা আমার সাংবিধানিক অধিকার, সেই অধিকারটাকে পশ্চিমবাংলাকে বঞ্চিত করা হয়েছে। এই প্রভাবটা কোথায় গিয়ে পড়তে পারে, এইটা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে কুণালদা বলবেন। আমরা যেটা ডক্টর শশী পাঁজা ইতিমধ্যেই বলেছেন, আমরা পরিষ্কার বলছি এগরার ঘটনা দুর্ভাগ্যজনক, অবাঞ্ছিত, কিন্তু আগাগোড়া এর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতীয় জনতা পার্টি দায়ী। যেটা ডক্টর পাঁজা বললেন যে যেভাবে কেন্দ্রের কর্মসংস্থানজনিত টাকাটি বন্ধ করা, ফলে সেখানকার মানুষকে ঝুঁকি নিয়েও বাজি কারখানায় কাজ করতে হচ্ছে, কারণ কেন্দ্র টাকা দিচ্ছে না, পরিশ্রম করছেন তারা, তাদের পারিশ্রমিক দিচ্ছে না, প্রতিহিংসা পরায়ণ, ভোটে হেরে গেছে, টাকা বন্ধ। তো এটার একটা সরাসরি, এতদিন যেগুলো আমরা অভিযোগ করছিলাম যে বাংলার মানুষের কষ্ট হচ্ছে, বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে, এখন সেটা কার্যক্ষেত্রে কতটা ভয়ঙ্কর প্রভাব ফেলছে সেটা এই এগরার ঘটনাটা প্রমাণ করে দিয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে এখানকার এমপিকে, ভারতীয় জনতা পার্টি, দিলীপ ঘোষ, ওখানকার পঞ্চায়েত কাদের, যেই যে ভদ্রলোকের নাম শোনা যাচ্ছে, ইনি কে? ইনি একটা সময় বামফ্রন্ট ছিলেন, লাল ঝান্ডা ছিলেন, পরবর্তীকালে অধিকারী প্রাইভেট লিমিটেডের সঙ্গে সখ্যে তৃণমূলে আসেন, এরপরে অনুগামী হয়ে তিনি আবার চলে যান। ওই সময়টা তিনি যখন নাকি ভোটে দাঁড়াচ্ছিলেন, বা পূর্ব মেদিনীপুরে নমিনেশন কে দিত? পূর্ব মেদিনীপুর কার চোখ দিয়ে পার্টি দেখেছে? তা তাকে যদি নমিনেশনও দেওয়া হয়ে থাকে, কে দিয়েছে? এ দায় দায়িত্ব তো অধিকারী প্রাইভেট লিমিটেডের। এবং তারপরে পঞ্চায়েতটিও ওখানে, একটা উদাহরণ দেখাতে কেউ পারবে না যে এমপি সে অভিযোগ করে বলছে ওখানে একটা বেআইনি বাজি কারখানা চলছে, একটা অভিযোগ দেখাতে পারবেন না যে ওখানকার পঞ্চায়েত বলছে বেআইনি বাজি কারখানা চলছে। ফলে একদিকে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, সেই জন্য গরিব মানুষকে বিভিন্ন রকম ঝুঁকি নিয়ে কাজ করতে যেতে হচ্ছে, ইনক্লুডিং দিস বাজি কারখানা। আর তার পাশাপাশি রাজনৈতিকভাবে ওই এলাকাটিতে কিছু সংখ্যক বিজেপির চাষ হয়ে আছে অধিকারী প্রাইভেট লিমিটেডের হাত ধরে, আর আঙুল তোলার সময় সেটা চলে যাচ্ছে তৃণমূলের দিকে। এটা হতে পারে না। ফলে এই গোটা বিষয়টা আপনাদের সামনে, যে এই যে কেন্দ্রের বঞ্চনা, এটা আর্থিক বঞ্চনা শুধুমাত্র রাজনৈতিক তরজা নয়, এটা গরিব মানুষ, শ্রমজীবী মানুষের জীবনযাত্রাকে কি ভয়ঙ্করভাবে প্রভাবিত করেছে। যে কাজটা বন্ধ, টাকা পাওয়া যাচ্ছে না, গরিব মানুষ কাজ করতে হবে, বাজি কারখানায় ঝুঁকি নিয়ে হলেও কাজ করতে হবে, এই যে তাদের যেতে বাধ্য করা, এর দায় এবং দায়িত্ব কেন্দ্রীয় সরকার এবং রাজ্য বিজেপির যে নেতারা কেন্দ্রকে বলে এসছে টাকা দেবেন না, টাকা দেবেন না, এই গরিব মানুষগুলোকে বঞ্চিত করেছে রাজ্য বিজেপির এই বিশ্বাসঘাতক নেতারা, যারা গরিব মানুষের প্রাপ্য টাকাটা দিতে বাধা দিয়েছে। এই বিষয়টি আপনাদের সামনে খুব পরিষ্কার করে ডক্টর পাঁজা বলেছেন, আমিও সেটাই আপনাদের সামনে, এটা পুরোদস্তুর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর সঙ্গে ভারতীয় জনতা পার্টি এই ভয়ঙ্কর ঘটনার সঙ্গে দায়িত্ব তাদের। There is one big development which has right now come, that SC has stayed the West Bengal's banning order of Kerala story that the West Bengal government ordered on 8th May, but the Supreme Court has stayed that ban of West Bengal government. আমরা একটা পরিষ্কার কথা বলি, এই যে দি কেরালা স্টোরি, এটা রাজ্য সরকার আশঙ্কা করেছিলেন যে এতে সমাজের একাংশকে
খুব বাজেভাবে দেখানো হয়েছে এবং এতে আইন শৃঙ্খলার ক্ষতি হতে পারে, মানুষে মানুষে বিভেদ আসতে পারে। রাজ্য সরকার এটা অ্যাপ্রিহেন্ড করেছেন, সেই জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবং সেখানে যদি সুপ্রিম কোর্ট বলেন না, সেটা স্থগিতাদেশ, তো রাজ্য সরকারের দায়িত্ব রইল না। এর সঙ্গে তো জেতা হারার কোনো বিষয় নেই। ইতিমধ্যেই আপনারা দেখেছেন অন্য একটি রাজ্যে এই নিয়ে অশান্তি হয়েছে এবং একটা সতর্কতামূলক ব্যবস্থাও করতে হয়েছে। তো যদি রাজ্য সরকার অ্যাপ্রিহেন্ড করেছেন, ব্যবস্থা নিয়েছেন, কোর্ট বলেছেন করা যাবে না, তো তাদের ব্যাপার। ফলে এরপর কোথাও কিছু হলে রাজ্য সরকারের দায়িত্ব রইল না। So to put it in English, the Kerala film story, the Honorable Chief Minister took a call because she is the administrative head of her state and she knows best what is best for her state. And inputs which had come in had, or the intelligence reports, had expressed a disdain that there can be a reaction because such stories also provoke. Moreover, even in Kerala there was a litigation because they had mentioned in the teaser or the trailer that there are 32,000 such girls. So Kerala High Court had also asked the film director if there are 32,000 girls. He said no, it's a story of 3 girls. So there was one big discrepancy out there. See, it's still been challenged there. Now the point is that as an administrative head, she is supposed to look after the law and order, and she will take the call on the matter in the best interests of the state. For that matter, I can even cite you an example that following this, if Kerala story was banned even in UK. So this is where it will be banned, where it will be released, what is the intention behind it, is the call of that particular state government. This was the very benign intention of the government. Now he has gone to court, he has the freedom to go to court. The court also has given a decision on the matter. Rest, Mamata Banerjee, in the best interest to contain law and order so that there is no reaction to the story or whatever is being filmed, that is why she said it would not be shown out here. কিন্তু এই ক্ষেত্রে সিবিআই বলেছেন যে की जा रही थी, तो पश्चिम बंगाल सरकार की ओर से इंटेलिजेंस रिपोर्ट भी वहां पर पेश की गई और कहा गया कि एप्रीहेंशन है, कुछ कम्युनल क्लैश और टेंशन हो सकता है। अब चूंकि सुप्रीम कोर्ट ने कह दिया है कि बंगाल सरकार के ऑर्डर को बैन जो किया गया था उसको स्टे कर रहे हैं, अब इसके बाद अगर कोई क्लैशेस या टेंशन होता है तो क्या फिर एक बार आप सुप्रीम कोर्ट जाएंगे? नहीं, देखिए, जिस वजह से इस फिल्म को यहाँ दिखाया नहीं गया था, वो माननीय मुख्यमंत्री ने साफ भाषा में उन्होंने कहा कि लॉ एंड ऑर्डर वाली बात जो है उसको देखते हुए, और अगर ये फिल्म दिखाया जाए तो कुछ संप्रदाय उसके ऊपर अगर रिएक्ट करे, ये प्रोवोकेशन हो, इसलिए उन्होंने कहा कि अभी ज़रूरी नहीं है और अभी इसको बैन किया गया। अब जो डायरेक्टर है वो गए कोर्ट पे, कोर्ट ने अपने एक राय दी है। तो इसके बाद आपने जैसे कहा कि हाँ, तब लॉ एंड ऑर्डर हमारे हाथ में नहीं, इसके अगला कदम क्या होगा ये माननीय मुख्यमंत्री तय करेंगी और राज्य सरकार तय करेगा। लेकिन आपको इंटेंट समझना है, किस वजह से। वजह ये थी कि पश्चिम बंगाल में लॉ एंड ऑर्डर को ठीक रखने के लिए अगर कोई इसको लेके आगे बढ़ के हल्ला मचाए, जैसे हम लोग देखे हैं कि 1000 रामनवमी मिছিল निकले, कुछ नहीं हुआ, लेकिन जब नहीं हुआ कुछ तो 3 मिছিল को लेके 3 जगहों में एक राजनीतिक दल हल्ला मचाई और हलचल की और उसको एक दंगा का रूप दी है। तो हमने तो देखा है कि 2014 के बाद जो सरकार केंद्र में आई है उनके नेतृत्व में आपने देखा कि किस तरीके से कम्युनल राइट्स बढ़े हैं सारे भारतवर्ष में, और किस तरीके से राइट्स ऑल्सो किस तरीके से पोलराइजेशन हुआ है। तो हर मुख्यमंत्री की जिम्मेदारी बनती है और हर मुख्यमंत्री का हक है कि अपने राज्य में कौन सा सही रहेगा और कौन सा गलत रहेगा उस पर वो अपने विचार रखें और कदम उठाए। इसके बाद आगे क्या होगा वो माननीय मुख्यमंत्री तय करेंगे। দিদি আমি এগরা নিয়ে একটা আবার ফিরছি। এগরায় আজকে ভানুবাগ এবং তার ছেলে সহ 3 জন অ্যারেস্ট হয়েছেন। বিরোধী দলনেতা বলেছেন এটা গোটা, এটা সরকার
একটা সমঝোতা করে ওকে নিয়ে এসেছে, ভানুবাগকে নিয়ে এসেছে, এনআইএ তদন্ত এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তো বদ্ধ উন্মাদ, ধরা না পড়লে বলবে কেন ধরা পড়েনি, ধরে আনলে প্রশংসা করার বদলে বলবে কেন ধরেছে, ও নিজেই জানে না ও কী বলবে। সিবিআই এর এফআইআর নেম নারদা মামলায় প্রতিষ্ঠিত তোলাবাজ, চোর, চিটিংবাজ, নিজের গ্রেফতারি এড়াবার জন্য পুরনো দল তৃণমূল, যেখান থেকে ওর গোটা পরিবারের রাজনৈতিক সম্মান প্রতিষ্ঠা, সেখানে কুৎসা করে বেড়াচ্ছে। তো এখানে যদি ওই ভানু লোকটি এবং তার ভাইপো বা যারা অ্যারেস্ট হয়েছে, তো পুলিশ সিআইডি তদন্ত করছে, তারা ধরে এনেছে, অন্য জায়গা থেকেও তাকে ধরে এনেছে। তো তার মধ্যেও আবার সেটা নিয়ে যদি সমালোচনা, তাহলে তো না ধরলে বলবে ধরা হয়নি কেন, গ্রেফতার হয়নি কেন। আমরা যদি বলি যে বিজেপির পঞ্চায়েত ওখানে রয়েছে, তাহলে ওখান থেকে তাকে পালিয়ে যেতে দেওয়া হলো কেন, পুলিশকে অন্য জায়গা থেকে ধরে আনতে হলো কেন, তার দায় দায়িত্ব তো তখন ওই ভারতীয় জনতা পার্টির উপর চাপে। না না, সে তো প্রথম থেকেই বলা যায় যে একটা দুর্ঘটনা ঘটেছে, একটা অবাঞ্ছিত দুর্ঘটনা ঘটেছে, বাজি কারখানায় বিস্ফোরণ, অত্যন্ত খারাপ ঘটনা, মৃত্যু কেউ চায় না। কিন্তু বাজি কারখানায়, যেটা এক্ষুনি ডক্টর পাঁজা বললেন, যে শিবকাশিতে যে ঘন ঘন বিস্ফোরণ হয়, কারণ ওখানে বেশি সংখ্যক বাজি কারখানা আছে। তো এখানে এটা যেটা হয়েছে দুর্ভাগ্যজনক, কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে বোমা তৈরি হচ্ছে, এনআইএ চাই, এগুলো তো সেই তোতা পাখির বুলির মতো, কোথাও কিছু হলেই একই কথা এরা বলে বেড়ায়। তো সেখানে আদালত বলেছে এই মুহূর্তে এনআইএর প্রয়োজন নেই, এই মুহূর্তে সিআইডি যা তদন্ত করছেন সেই তদন্ত যথেষ্ট। এবং সিআইডি সেখানে কেন হয়েছে, কিভাবে হয়েছে, যেমন করছে, আবার কারা দায়ী তাদের বিরুদ্ধে যদি কোথাও কোনো অভিযোগ থাকে বা অভিযুক্ত যারা ফেরার, তাদেরকেও ধরে আনছে। ফলে মুখ্যমন্ত্রী প্রথম মুহূর্ত থেকে এটা রাজধর্ম তিনি যেভাবে পালন করেন সেইভাবেই রাজধর্ম পালন করছেন, এবং রাজ্য পুলিশ প্রশাসন কাজ করছে। আর এনআইএটা তখনই এরা বেশি বলে, জেনে রেখে দেবেন, এনআইএটা তখনই বলে যখন ওরা নিজেরা জড়িত থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, যাতে এনআইএ আসা মানে শুধু তৃণমূলকে টার্গেট করে অপপ্রচার হবে, আর বিজেপির যারা যারা এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকবে সেগুলো গার্ড করে দেবে এই সেন্ট্রাল এজেন্সি। সেই জন্যই এনআইএ বলে, কিন্তু কোর্ট তো আজ বলেছেন যে এনআইএ এই মুহূর্তে নয়। না, একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, আপনি এনআইএর বিষয়টা জানবেন। এনআইএ আপনি তার ওয়েবসাইটেও গিয়েও দেখবেন যে তার সহযোগী পার্টনারকে স্টেট পুলিশ, বিভিন্ন স্টেটের এবং ন্যাশনাল, ফলে এবার ইন্টারন্যাশনাল পুলিশও আছে। কথাটা হচ্ছে যে এনআইএ, এই যে এরা এত লাপালাপি করে, যে এমন পশ্চিমবাংলায় দিদি বলেছে যে একটা চকলেট বম ফাটলেও এনআইএ, এই যে জায়গায় এনআইএ কি সবসময়, আপনি দেখুন আপনাদের দিয়ে যে এরাই বিজেপি বলুক যে এনআইএ 4টে ডিস্ট্রিক্ট গুজরাতে সার্চ করছে, কিছু বলবে না এরা। এনআইএ নাগপুরে, গুজরাতে, গোয়ালিয়রে রেড করছে, কিচ্ছু বলবে না এই বিজেপি তথাকথিত। এনআইএ কেন হচ্ছে এত? তোমাদের বিজেপি রাজ্যগুলোতেও হচ্ছে, অন্যান্যতেও হচ্ছে। আপনি এনআইএ গুজরাট এগুলো বাইরে দিয়ে তারপর দেখবেন যে কোয়েম্বাটুরে হচ্ছে, তামিলনাড়ুতে হচ্ছে, কেরালাতে হচ্ছে। এনআইএ যে 13টা লোকেশন সার্চ করছে কাশ্মীরে হচ্ছে। এনআইএর এটাই কাজ, এনআইএর কাজটাই হচ্ছে, বরং দেখা উচিত এবং সত্যি বলতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে যে এনআইএ এতগুলো লোকেশন এতগুলো রাজ্যতে সার্চ করছে কেন? তাহলে তাদের ইনকম্পিটেন্সি না হোম মিনিস্ট্রির ইনকম্পিটেন্সি, সেটা জিজ্ঞেস এই বিজেপি বলুক, জবাবটা দিক। আর আমাদের এটাই বক্তব্য যে এনআইএর কাজটাই হচ্ছে সমস্ত রাজ্যের পুলিশের সহযোগিতায় কাজ করা, এটাও আছে। তাহলে পরে এই যে ব্যাখ্যাটা সবসময় দিচ্ছে যে একদম বামেরাও ওয়েস্ট বেঙ্গল ফিট কেস ফর এনআইএ বলছিলেন লালপাট, কোনটা এনআইএর ম্যান্ডেটটা কি আগে পড়ে নিয়ে বলুন। আর অন্যান্য রাজ্যে এত এনআইএ লোকেশন যে সার্চ করছে, এত সার্চ রেডস করছে, সেটা নিয়ে কী বলার আছে? যারা বামপন্থীরা, যারা বিভিন্ন অশুভ হাত করছেন, যারা ঘেরুয়ার সঙ্গে অশুভ আঘাত করছে হাতেদের, এদের তো বলতে হবে। সুতরাং ওই একই জায়গা আসছে যে বাংলাকে কালিমালিপ্ত করো, সমস্ত ভুল এখানেই হচ্ছে। টাকা দেয়া হবে না, এনআইএ
সব বোমা এক্সপ্লোশন সবই যেন এখানে হচ্ছে। এই ধারণাটাকে ঠিক করতে সারা ভারতবর্ষে এনআইএ এত রাজ্যগুলোতে যাচ্ছে কেন সেটা দেখতে হবে। তাহলে পরে আবারও যেটা বললাম, তারা রিপোর্ট করেন হোম মিনিস্ট্রিকে, তাহলে হোম মিনিস্টার কি ইনকম্পিটেন্ট? প্রশ্ন থেকে যাচ্ছে। আজকে রঘুনাথগঞ্জে আরো একটা বিস্ফোরণ হয়েছে এবং সেটা বোমা বাঁধা এবং বোমা রেডি করে সেটাকে শুকানোর সময় সেখানে একজন ব্যক্তি আহত হয়েছেন এবং তার নাতিও আহত হয়েছেন। তিনি কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য। ভাই বলতে পারবো না। আমি বলি কি, তদন্তটা হোক, সব কিছু ভালোভাবে খবরটা উঠে আসুক, আগে আমরা বলবো না। কিন্তু কোন রাজ্যে এই আমাদের ভারতবর্ষের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে প্রকাশ্যে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেন পুলিশকে যে সমস্ত যেখানে বোমা কিংবা আর্মস আছে যেখানেই থাকুক না কেন সেগুলো বাজেয়াপ্ত করুন? কোন আমরা শুনতে চাই, আমরা জানতে চাই যে কোন রাজ্যে কোন মুখ্যমন্ত্রী বলেছে। দেখা গেছে মানে তৃণমূল কংগ্রেস এনেছে তার কোনো মানে নেই। রামনবমীর মিছিলে যে সুমিত শাহ বলে ছেলেটা রিভলভার হাতে নাচছিল তাকে মুঙ্গের থেকে ধরে আনতে হয়েছে। ফলে একটি দল তারা ওই বিভিন্ন জায়গায় এই ধরনের অঘটন ঘটিয়ে সমাজবিরোধীদের হাতে বোমা দিয়ে রাজ্যকে কালিমালিপ্ত করার জন্য, ইস্যু তৈরির জন্য এই অভিযোগগুলো কিন্তু বারবার আসছে। না না, এরা যারা বলছেন তারা তো এখনো জবাব দিলেন না যে পুলওয়ামাতে 300 কিলো এই যে এক্সপ্লোসিভ আরডিএক্স ধরা পড়লো কি করে হয় ভারতবর্ষে? আজ অব্দি জবাব আসেনি। এটা প্রশ্ন করার নৈতিকতা নেই তাদের। সেই জন্য বিকল্প হিসাবে যারা ইনস্টিটিউট রয়েছে ওনারা বাধ্য হয়েছে। আজকে রঘুনাথগঞ্জে যে ঘটনা ঘটলো এটাও কি সেই ধরনের বিষয়? আমরা তো বারবার বললাম যে তার বিস্তারিত আমরা এখনো পাইনি। সব ঘটনাই তো এক বন্ধনে যুক্ত হতে পারে না, তার বিস্তারিত আমরা সেগুলো পাই। কিভাবে হয়েছে, কারা রেখে গেল, কিসের জন্য, সেগুলো না জেনে দুমদাম মন্তব্য করা ঠিক না। এটা তো আদালতের কোনো অবজারভেশন হতেই পারে, এবং যারা তদন্ত করছেন সিআইডি তাদেরও একটা স্ট্র্যাটেজি থাকতে পারে। মামলা এই ধারায় শুরু হয়, তার প্রতি পদক্ষেপে নতুন নতুন সেকশনগুলো অ্যাড হতেই পারে। এগুলো একদম একটা রুটিন প্রসেস। ফলে সিআইডি যা দিয়ে শুরু করেছে বা পুলিশ যা দিয়ে শুরু করেছে সেটাও যেমন ঠিক, আবার আগামীকাল বা আজকে রাত্রে নতুন সেকশন অ্যাড হবে কিনা, আগামীকাল অ্যাড হবে কিনা, কোর্ট কোনো মতামত দিতে পারেন কিনা, সেগুলো একদম এটা একটা রুটিন প্রসেস। এ বিষয়ে বিস্তারিত এই মুহূর্তে কিছুই বলছি না। আমরা শুধু এইটুকু বলতে পারি, জাস্টিস অমৃতা সিনহা তিনি একজন শ্রদ্ধেয় বিচারপতি, তিনি একটি রায় দিয়েছেন। আমরা এইটুকু শুধু বলতে পারি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর আইনজীবীরা সমস্ত দিক খতিয়ে দেখছেন এবং উচ্চতর আইনি প্ল্যাটফর্মে বিষয়টি বিরোধিতা করে পুনর্বিবেচনার জন্য যথাযথ সময়ে পদক্ষেপ হবে। এর বাইরে আর একটা কথা বলতে পারি, খুব পরিষ্কারভাবে বলে দেওয়া দরকার যে কোনো জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এড়াতেও চান না, ভয়ও পাচ্ছেন না, উদ্বিগ্নও নন, ধাক্কা লেগেছেও নন। এর আগেও ইডির টানা জেরা তিনি সহযোগিতা করেছেন, মোকাবিলা করেছেন, উত্তর দিয়েছেন, তার বাইরে বেরিয়ে সাংবাদিকদেরও সব প্রশ্নের উত্তর দিয়েছেন। এখানে বিষয়টা হচ্ছে অকারণ খামোকা জড়িয়ে দেওয়ার জন্য জড়িয়ে ডাকাডাকি হবে কেন, এইটার উপর দাঁড়িয়ে হচ্ছে আলোচনাটা। তার মানে এই নয় যে উনি কাউকে অ্যাভয়েড করছেন, উনি তদন্তকে ভয় পাচ্ছেন। কোনো ভয়ের বিষয় নেই, উদ্বইয়ের বিষয় নেই। যেখানে ত্রিসীমানায় অভিষেক নেই, একটা ঘটনাচক্রে একটা কথার জাগলারির মধ্যে দিয়ে তাকে অকারণ জিজ্ঞাসাবাদ কেন, এইটা নিয়ে বিচার চেয়েছে। তো সুতরাং সেই আইনের পথেই তার পরবর্তী ধাপ অভিষেক নেবেন।
অধীর চৌধুরী কিছুক্ষণ আগে তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী আপনি চোরেদের বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচা করছেন, কিন্তু সুপ্রিম কোর্টে এই 100 দিনের কাজের জন্য কেন আপনি আবেদন করছেন না, 100 দিনের কাজের টাকা পাওয়ার জন্য? অধীর চৌধুরীরা আগে বলুন, 100 দিনের টাকার গোটা বিষয়টা কিন্তু সারা বাংলার সমস্যা, এটা তৃণমূল কংগ্রেসের দলগত কোনো সমস্যা নয়। বিইং এ মেম্বার অফ পার্লামেন্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল, ওনাদের ভূমিকা কি, ওনারা কি করেছেন? বাংলার প্রাপ্য যে বাংলাকে বিজেপি সরকার দিচ্ছে না, তৃণমূল কংগ্রেস যে লড়াইটা করছে, কলকাতায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে, দিল্লিতে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় শটান মন্ত্রীর কাছে চলে গিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী রাজপথে বসেছিলেন। তো সেখানে যারা নাকি এখান থেকেই নির্বাচিত, যে দলেরই হোক, তাদের ভূমিকা কি? তারা তো দিল্লিকে বোঝাচ্ছে টাকা দিও না। তো ঠিক কিভাবে কি করা উচিত সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, সেই পদ্ধতি চলছে, অভিষেকও জানিয়ে দিয়েছেন। এরপরে আগামী দিন দিল্লিতে পরবর্তী আন্দোলন, ধর্না, সমস্ত কিছু হবে। কিন্তু অধীর চৌধুরী উনি সামগ্রিকভাবে বিজেপি, রাজ্য বিজেপির এখন দুই ভাই, সিপিএম আর কংগ্রেস আই। তো কংগ্রেসের কাজ হচ্ছে জনবিরোধী সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির হয়ে ভোট কাটার একটা ভোট কাটুয়া রোল প্লে করা, এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিশ্বাসঘাতকতা করছে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সর্বকালের ব্যর্থতম সভাপতির নাম অধীর চৌধুরী, যিনি দলকে 242-এর মধ্যে শূন্য পাইয়েছেন। তো সুতরাং নিজের প্রাসঙ্গিকতা রাখার জন্য মুখে অন্যদিকে ইস্যু ঘুরিয়ে কুৎসা করা, সেটা বন্ধ না করে বাংলার সাংসদ হিসেবে বাংলার অধিকারের জন্য, বাংলার প্রাপ্যের জন্য, বাংলার গরিব মানুষের কর্মসংস্থানের সুনিশ্চিত করার জন্য কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তারা কি করেছেন, তারা তো বিজেপির হাত শক্তিশালী করছেন। যারা বলছে বাংলাকে টাকা দেবেন না, বাংলার গরিব মানুষকে টাকা দেবেন না, এরা তো সব তাদের দলে। শহীদ মিনার চলো কর্মসূচি নিয়েছেন অধীর চৌধুরী 15ই জুন, এবং ওনার দল, গোটা দলটা তো শূন্য করে শহীদ করে দিয়েছেন, ওকে আবার নতুন করে কোথায় শহীদ মিনারে যাবে? অধীর চৌধুরীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস যেদিন শূন্য হয়েছে, তো গোটা দলটাই তো শহীদ। তো তার আবার নতুন করে শহীদ মিনারে যাবেন, ওখানে ওই মুড়ি, বাদাম, ছোলা ভাজা ওগুলো হয়, যাবেন। লজ্জা করে না? শহীদ মিনার চলো, সিপিএম জমানায় মরিচঝাপে থেকে বিজন সেতু, কয়েক হাজার কংগ্রেস কর্মীকে যারা খুন করেছে সাধারণ মানুষকে, সেই শহীদের রক্ত আজকে সেই সিপিএমের সঙ্গে জোট বেঁধে শহীদ মিনার চলো। অধীর চৌধুরী, দ্বিচারিতার একটা লিমিট আছে। যে সিপিএম বাংলাকে রক্তে স্নান করিয়েছে, যে সিপিএম একের পর এক গণহত্যা করেছে, হাওড়ার কান্দুয়ায় কংগ্রেসকে ভোট দেওয়ার অভিযোগে লোকেদের কুনুই থেকে কেটে নেওয়া হয়েছিল, সাতগেছিয়ায় কংগ্রেস কর্মীকে মুখে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে মেরে ফেলা হয়েছে, সাঁইবাড়িতে কংগ্রেস কর্মীদের মেরে রক্তমাখা ভাত তার মাকে খাওয়ানো হয়েছে, সেই সিপিএমের সঙ্গে জোট গড়েছেন কংগ্রেসের শহীদদেরকে অসম্মান করে। তিনি বলছেন শহীদ মিনার চলো। ওখানে গিয়ে ওর উচিত আগে নীল ডাউন হয়ে বসে কংগ্রেসের শহীদদের কাছে, তার আত্মাদের কাছে ক্ষমা প্রার্থনা করা। এই প্রসঙ্গে একটা আছে যে কংগ্রেস একটা মহামিছিলের সিদ্ধান্ত, কংগ্রেসের মহামিছিল মানে তো লোক দেবে সিপিএম আর বিজেপি, স্লোগান হচ্ছে নো ভোট টু দিদি, নো ভোট টু এগুলো সব শিখিয়ে দেয়া। কংগ্রেসের মিছিল, যে দল 242-এ শূন্য, কংগ্রেসের মিছিলে তো লোক দেবে সিপিএম, সিপিএমের মিছিলে লোক দেবে বিজেপি, এইসব অতৃপ্ত আত্মাদের যৌথ মঞ্চ এগুলো। তো ফলে ওরা কি ডাকছে না ডাকছে এগুলো বড়। প্রথম কথা হচ্ছে সিপিএম জমানার অধীর চৌধুরী আর কংগ্রেস কর্মীদের জিজ্ঞাসা করছি, সাঁইবাড়ি দিবসে শহীদের বেদিতে মালা দিয়েছেন? 30শে এপ্রিল বিজন সেতুর উপর 19 জন আনন্দমার্গীকে পুড়িয়ে মেরে খুন করেছিল, সেই দিনটায় সিপিএমের সন্ত্রাসকে নিন্দা করেছেন? কংগ্রেস কর্মীদের উপর সিপিএমের যে লাগাতার সন্ত্রাস, তার বিরুদ্ধেই তৃণমূলের জন্ম লড়াইয়ের। ফলে কংগ্রেসের মহামিছিল মানে তারা সিপিএম কিছু লোক দেবে আর বিজেপি কিছু লোক দেবে, এর বাইরে
রাজ্য কংগ্রেসের কোনো প্রাসঙ্গিকতা নেই, বিজেপির এজেন্টের ভূমিকা পালন করছে। আচ্ছা আমি একটা কথা বলি, এই যে কংগ্রেস বলছে কর্ণাটক নিয়ে মিছিল করবে, আরে ওদের থুতু বেলা ডুবে মরা উচিত। কর্ণাটকে 50 জনের স্টার বক্তার লিস্ট করে দিয়েছিল এআইসিসি, 50 জনের মধ্যে একজনও বাংলার কেউ নেই, ইনক্লুডিং লোকসভার দলনেতা। অর্থাৎ কর্ণাটকে যে স্টার বক্তার লিস্ট এআইসিসির 50টা নেতার মধ্যে বাংলার একজনও নেই। ওরা জানে বাংলায় আসল কংগ্রেস হচ্ছে তৃণমূল কংগ্রেস, এখানকার কংগ্রেস হচ্ছে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির বি টিম। তো কর্ণাটকে যাদের পা রাখতে দেয়নি, যাদের যোগ্য বলে ধরেনি, তারা এখানে ছাগলের তৃতীয় সন্তানের মতো কর্ণাটক নিয়ে চেঁচাচ্ছে। বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপির বিরুদ্ধে মহাজোটের ডাক দিচ্ছে, তখন এই রাজ্যে প্রদেশ কংগ্রেস বলছে নবত্তু দিদি নবত্তু মোদী, মোদী দিদি এক করে দিচ্ছে। আমরা একটা তীব্র নিন্দা করছি, আমরা তো বারবার বলছি বিজেপি দেশের বিপদ। ফলে মাননীয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি একটা কল দিচ্ছেন যে সমস্ত বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি বিরোধীরা একজোট হোক, এবং যে কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন লোক তাতে সাড়া দিচ্ছে। এবার সেইখানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সিপিএমের সঙ্গে মিলে 2021 সাল থেকে চেষ্টা করে যাচ্ছে এ রাজ্যে বিজেপি বিরোধী ভোটটা ভাগ করতে, তারা পারেনি, শূন্য পেয়েছে। তো এখানে দিল্লিতে যদি ওরা বলে যাবে যে ওরা নাকি বিজেপির বিরুদ্ধে লড়ছে, আর এখানে এসে বাংলায় বিজেপিকে যে হারালো, ভারতবর্ষকে যে পথ দেখালো 2021 সালে শীর্ষ বিজেপি নেতাদের ডেলি প্যাসেঞ্জারির পর, যে যাদের হারিয়ে দেওয়া হলো বিজেপিকে বাংলার মাটি থেকে, সেখানে যারা হারালো তাদের বিরুদ্ধে কুৎসা করছে এই কংগ্রেস। অধীরবাবুরা নিশ্চিন্ত থাকতে পারেন, ওনাদের এই লম্পঝম্পের কোনো মূল্য দিল্লিতে নেই। যেদিনকে দিল্লিতে সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়রা বৃহত্তর শত্রু বিজেপিকে রুখতে সবাই একজোট হওয়ার কথা মনে পড়বেন, সেদিন সোনিয়া গান্ধী প্রথম ফোনটা মমতা বন্দ্যোপাধ্যায়কেই করবেন। আজকে যারা লাফাচ্ছে তাদের আস্থা কুড়ে জায়গা হবে। বলছি এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জরিমানা নিয়ে কিছুক্ষণ আগে একটা বিরোধী দলনেতা টুইট করেছেন, এবং তাতে তিনি বলেছেন যে পিসি দেয় 5 তো ভাইপোর 25, স্বভাব যেমন তাই 5 গুণ বেশি দিস। এই টুইট করে না না, শুভেন্দু অধিকারী না গোটা জিনিসটা একটা ব্যক্তিগত স্তরের ঘৃণ্য কুৎসার জায়গায় নিয়ে যাচ্ছে, এবং এটা সেই করে যার চূড়ান্ত অকৃতজ্ঞ যে এই দলটায় ছিল, যার বাবা, যার ভাইরা এই তৃণমূল কংগ্রেস, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় যারা এমপি, এমএলএ, কেন্দ্রের মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, দলের পদে, প্রশাসনিক পদে, তখন যখন একদম ব্যক্তিগত আক্রোশ দিয়ে যখন এই ধরনের কুৎসাগুলো করে, আমরা বুঝতে পারি যে এটা কোনো সুস্থ রাজনীতির বিষয় নয়। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ওদের রাজনৈতিক প্রতিষ্ঠা, সম্মান, নাম ধরে ডাকছে, কখনো কুৎসিত বিশেষণ দিচ্ছে, এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি হচ্ছে না। গোটা বাংলার মা বোনেরা বলছেন এর মতো কুলাঙ্গার, বেয়াদব, অসভ্য এগুলো যেন বাংলায় পা রাখতে না পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে যেখানে নবজোয়ার যাত্রা করেছে, সেখানে বিজেপি জল দিয়ে ধুইয়ে শুদ্ধিকরণ যাত্রা। পাগল আসলে শয়নে স্বপনে জাগরণে যে অভিষেককে ভয় পাচ্ছে, ঠিক আছে, অভিষেক আতঙ্কে ভুগছে বিজেপি। আসলে অভিষেকের জনসংযোগটা যে জনজোয়ারে পরিণত হয়েছে, তো সেইটাই হচ্ছে বিজেপির কাছে এখন আতঙ্কের জায়গা। ফলে কখনো মানে যখনই যে কোনো বিবৃতিতে অভিষেককে আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই কাউকে লক্ষ্যবস্তু করলে সেটা হচ্ছে অভিষেক, এখন অভিষেকের জনজোয়ারকে আক্রমণ, এই ধরনের নোংরা। আরে যে বিজেপি একটা ঘোষিত তোলাবাজ, এই সিবিআইয়ের এফআইআর নেম চোরটা চিটিংবাজ, জেল থেকে বাঁচতে ওদিকে গেছে মেরুদণ্ডহীন কুলাঙ্গার শুভেন্দু অধিকারী, তাকে ওয়াশিং মেশিনে বসিয়ে পদে বসায়, সে বিজেপির আর এর থেকে বেশি কি হবে? দক্ষিণ কলকাতায় আরো বেশি করে সংগঠনের কাজে মন দেবেন শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির এলাকায় বিক্ষোভ কর্মসূচি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এগুলো সব পাগলামির লক্ষণ। হ্যাঁ, এগুলো পাগলামির লক্ষণ, এগুলো মানে সম্পূর্ণভাবে পাগলামির লক্ষণ। এই ধরনের কাজকর্ম বিজেপি আসলে বিচলিত।
বিজেপি আসলে বিচলিত। আমি ধন্যবাদ জানাই, কিছু কিছু জন এইরকম শেয়ার করেছে। তো বিজেপি কোথায় কোথায় আছে আর নন বিজেপি কোথায় কোথায় আছে, এটা খুব ইন্টারেস্টিং ছিল যে বলেছে যে যদি ল্যান্ড এরিয়া দেখেন তাহলে পরে নন বিজেপি পার্টিজ 57% রয়েছেন। যদি পপুলেশন দেখেন ভারতবর্ষে, তার মধ্যে 56% নন বিজেপি স্টেটে রয়েছে আর বাকি কম অংশে বিজেপিতে রয়েছে। সুব্রমণিয়াম স্বামী মতো নিজে বিজেপি দক্ষ নেতা, সে যখন বলে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে, আর তিনি যখন এইরকম টুইট করেন যে দেখুন আর সবই তো নন বিজেপি, বিজেপি কোথায় রয়ে গেল, এই বাস্তবটা কি মানতে পারছে না। যারা মানতে পারছেন না তাদের সংকীর্ণতা আরও আসছে, যেটা কুণালদা বলল, নিজেদের চরিত্র পরিচয় দিচ্ছেন তারা। এই এত কথা বলে তো শুভেন্দু অধিকারী, একটা টুইট আগে করুক। ওর বাবা, ওর দুই ভাই তৃণমূল সরকার দল এবং প্রশাসনের মোট কটা পদে ছিল, এই টুইটটা আগেও প্রকাশ করুক। दो सवाल है हिंदी में। एक सवाल एग्रा को लेकर है कि एग्रा में वो तो दीदी बता दिया है हिंदी में था। एग्रा की घटना में गिरफ्तारी हुई है। गिरफ्तारी के बाद दिलीप घोष ने एक बयान दिया, उन्होंने कहा है कि शव को लेकर राजनीति की जा रही है, डेड बॉडीज छुपाए जा रहे हैं, जिसके कारण वहाँ की जनता। আরে যে লোকটাকে ধরে এনেছে মামলার পর, ওকে তো দিলীপ ঘোষের মতোই দেখতে। हिंदी দিলীপ ঘোষ বলেছে 22 জনের মৃত্যু হয়েছে। नहीं सुनिए ना, दिलीप घोष जी को बहुत सवाल जवाब देना है। एक तो पहले उन्हीं का बाड़ी को क्यों अटैक किया गया कल खड़गपुर में, माने जिस तरीके से उनका रवैया है और जिस तरीके के वो भाषण दे रहे हैं, वो कोई भी उनके संग संतोष नहीं है, कोई खुश नहीं है उनको लेके। और उनके भाईपों को लेके क्या बोले हैं ये नहीं मालूम, हर बात में तो टिप्पणी देते हैं। अपने भाईपों को लेके कुछ टिप्पणी दिए हैं कि नहीं मालूम नहीं। अब रही बात इस तरीके की सेंसिटिव विषय में, आप जो गुजर गए हैं उनके पास खड़े होने की कोशिश कीजिए, न कि उस जगह में पहुंच के और आग लगाने की कोशिश करते हैं। ये है आग जलाओ पार्टी, भारतीय जनता पार्टी है, आग जलाओ और उसका फ़ायदा लो। तो दिलीप घोष के भाषण, अब उनके दल में तो है ना, सुबह मॉर्निंग वॉक से दिलीप घोष शुरू करते हैं, फिर दोपहर पहुंचते पहुंचते किसी का ट्वीट शुरू हो जाता है, और शाम होते होते सभापति सोचे अरे हम पीछे रह गए, वो बोलना शुरू करते हैं। तीनों में कोई मिलाप नहीं है, अपने अपने ढंग से बोलते हैं। तो दिलीप घोष जो कुर्मी लोगों को अपमान किए हैं, तो सुकांत मजुमदार बोलने लगे नहीं इसके लिए हम क्षमा प्रार्थी हैं, लेकिन जिसने कहा वो क्षमा प्रार्थी नहीं है। तो हमें लगता है कि इन लीडरों को लेके कम सोचे और हम लोग ये सोचे कि पश्चिम बंगाल के लिए क्या सही रहेगा। यहाँ सीआईडी तदंत हो रहा है और वो इंक्वायरी होने दो। पुलिस को आपको देना ही है मौका, राज्य की पुलिस को मौका देना ही है कि वो तदंत करेंगे, इंक्वायरी करेंगे। और अब देखिए अरेस्ट भी हो रहा है। क्या तकलीफ है इन लोग को? तकलीफ है क्योंकि काम हो रहा है, अरेस्ट हो रहे हैं। সম্পূর্ণ একটা ভিন্ন প্রসঙ্গ, কলকাতা লেদার কমপ্লেক্স। কলকাতা লেদার কমপ্লেক্সের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বিগত 38 দিন ধরে বন্ধ এবং সেখানে একটা কর্মী অসন্তোষ শুরু হয়েছে। ওটা দলের কিছু ব্যাপার না। কর্মী অসন্তোষটা আমরা মিটিয়ে নেব, কিন্তু তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে রীতিমতো। আমি বলি কি আমরা এখানে একটি রাজনৈতিক পলিটিক্যাল হেডকোয়ার্টার্সে বসে রয়েছি আমাদের রাজনৈতিক দলে। এখানে আমরা মোটামুটি রাজনীতি যুক্ত এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা এটা বলছি। যে প্রশ্নটা আপনার রয়েছে খুব খুশি হতাম উত্তর দেওয়ার জন্য, কিন্তু আমি মনে করি ওটা একটা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত, ফলে এই উত্তরটা আর একটু পরে আমরা দিয়ে দেব। दीदी एक अंतिम सवाल है दीदी, अधीर रंजन चौधरी ने जो स्लोगन दिया है नो वोट टू ममता नो वोट टू मोदी, इसे लेकर क्या कहेंगे? कुणालदा ने बहुत साफ तरीके से बंगला में कहा है और ये सभी समझ लेते हैं कि अधीर रंजन चौधरी अगर परिचय दे कि वो इस प्रदेश के सभापति हैं, इससे कांग्रेस का कोई भला नहीं होने वाला है। और उन्होंने ये भी कहा कि कर्नाटक के प्रचार में कांग्रेस का एक लिस्ट तय हुआ था जिसमें कौन कौन लीडर जाएंगे वहाँ प्रचार करने के लिए। दुख की बात है कि अधीर रंजन चौधरी जो लीडर ऑफ द हाउस हैं लोकसभा में, उनका नाम नहीं है उस लिस्ट में। तो पहले वो अपनी सम्मान को बचाए और अपनी जो व्यक्तित्व है उसको और मजबूत करें। रही बात ममता बनर्जी, जिस दिन कर्नाटका का जो ट्रेंड्स भी शुरू हो रहा था, रिजल्ट के बाद भी दीदी ने कहा कि जो पहले से वो कह रही थी कि जो बड़ा ऑपोजिशन बनेगा जो है प्लेटफॉर्म, उसमें अपने अपने राज्य में जो जो रीजनल पार्टीज़ जितने मजबूत हैं उनको लड़ने के लिए लड़ना चाहिए।
और तब उन्होंने ये भी कहा कि हम लोग तो कर्नाटका में जाके नहीं लड़े, ना हम छत्तीसगढ़ में जा रहे हैं लड़ने के लिए। अर्थात कांग्रेस भी जहाँ जहाँ मजबूत है वो लड़ाई लड़ेगी, और जहाँ जहाँ कांग्रेस के बाहर जो पार्टीज़ हैं, भाजपा को छोड़िए, सब भाजपा के विरुद्ध ही लड़ रहे हैं, वो सब अपने अपने राज्य में लड़ेंगे, ये तय है। और ये दीदी पहले से ही कह रही है। अब अधीर रंजन चौधरी को अपना जो है ये उनका निजी एजेंडा है, और ये हाँ वो सोच रहे कि ममता बनर्जी के विरुद्ध बोले, और वो कह रहे हैं विषादगार हो रहे हैं, ये उनका निजी एजेंडा है। और हम लोग जो एजेंडा बात करते हैं दैट इज़ एजेंडा ऑफ द पीपल। एजेंडा भारतवर्ष के लिए क्या एजेंडा होने से 2024 में भाजपा को उत्खात कर सकें, ये लोगों का एजेंडा है, और उनके निजी एजेंडा को लेके कोई दिलचस्पी नहीं है। सवाल बहुत हम लोग भी खड़े कर सकते हैं कि उन सवालों का जवाब वो देने लायक नहीं रहेंगे, अपने इलाका में नहीं जीत पाते हैं। मतलब যে দুর্নীতিতে বিজেপি এখন লাফালাফি করছে, এলআইসি দিয়ে 40% শেয়ার করে প্রায় 2 লক্ষ হাজার কোটি টাকা। হ্যাঁ, এটা খুবই জরুরি। দেখুন, এখনো পর্যন্ত যা খবর আসছে যে জীবন বীমা নিগম একটা বড় সড়ো ক্ষতির মুখে পড়েছে, এবং তার শেয়ারের দামও কিন্তু পড়ছে। এই জীবন বীমা নিগম এলআইসি, এটার সঙ্গে কোটি কোটি দেশবাসীর পুঁজি, আস্থা, বিশ্বাস, লগ্নি, পুঁজি জড়িত। আমরা বারবার বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে যে আর্থিক নীতিতে চলছে বিজেপি সরকার কেন্দ্রের, তাতে সাধারণ মানুষ বিপন্ন, ব্যাংক এবং বিমা আরও বিপন্ন। বিশেষভাবে আদানির কেলেঙ্কারিটা ফাঁস হওয়ার পর এই প্রশ্নটা তো উঠে গেছিল স্টেট ব্যাংক এবং এলআইসি নিয়ে। আর এখন দেখা যাচ্ছে সমস্ত কটা রিপোর্ট আসছে অত্যন্ত উদ্বেগজনক যে জীবন বীমা নিগমের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। যে অঙ্কটা এসছে সেটা যথেষ্ট বড় অঙ্ক, এবং শেয়ার বাজারের পতন এটা বুঝিয়ে দিচ্ছে যে আর্থিক ভিতটা মজবুত নেই জীবন বীমা নিগমের। কেন্দ্রীয় সরকারের হাতে সাধারণ মানুষের এই লগ্নির জায়গা, টাকা নিরাপদ নয়। আমরা অবিলম্বে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করছি। তিনি আগে স্পষ্টভাবে বলুন, এলআইসির এই ধাক্কা খাওয়া, এলআইসির শেয়ার বাজারের পতন, সাধারণ মানুষের এই যে উদ্বেগ, কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী অবিলম্বে স্টেটমেন্ট দিন। চলো।